আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ফ্লাই উইথ সাকিকের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনারা কুইক একটা এলিজিবিলিটি টেস্ট নিতে পারেন। আপনারা যারা এসআইএনপি বা সাসকাচুয়ানা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিভাবে খুব অল্প সময়ে নিজেই নিজের এলিজিবিলিটি টেস্ট নিতে পারেন। এর ফলে আপনি নিজে জানতে পারবেন যে আপনি আসলে এই প্রোগ্রামের জন্য এলিজিবল কিনা, এই প্রোগ্রামে অ্যাপ্লাই করা আপনার জন্য সুইটেবল হবে কিনা, বা এই প্রোগ্রামে আসলে আপনার সাকসেস রেটটা আসার সম্ভাবনা কেমন, আপনার এনওসি আদৌ এই প্রোগ্রামের যে ডিমান্ড লিস্ট আছে সেখানে আছে কিনা। সো এই নানাবিধ বিষয় আপনি জানতে পারবেন আমার আজকের এই কুইক এলিজিবিলিটি টেস্টটা যদি আপনি দেখেন। তবে আজকের আলোচনার যে এই টপিক্সটা হচ্ছে হাউ টু টেক কুইক এলিজিবিলিটি টেস্ট ফর এসআইএনপি প্রোগ্রাম। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজ ফ্লাই উইথ সাকিক এখানে লাইক করে রাখবেন, সো দ্যাট আমাদের নিয়মিত যে আপডেটগুলো আসে এগুলো আপনি আপনার নিউজ ফিডে দেখতে পারবেন। পাশাপাশি আমাদের লিঙ্কডইন যে প্রোফাইলটি আছে, লিঙ্কডইন প্রোফাইলে আমাদেরকে ফলো করবেন। লিঙ্কডইন প্রোফাইলেও আমরা আমাদের নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকি। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি সার্চ বক্সে লিখবেন ফ্লাই উইথ সাকিক, লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। সো এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। সো আমরা চেষ্টা করি প্রয়োজনীয় আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যেই যে ইনফরমেশনগুলো দরকার হবে সেই সব প্রয়োজনীয় ভিডিও আপলোড করার জন্য, সো দ্যাট আপনারা নিজেরা কিভাবে ইসিএর ব্যাপারে ডিসিশন নিতে পারবেন, কোন অ্যাসেসিং অথরিটি থেকে ইসিএ করবেন, কে কীভাবে ইসিএ করবেন, পাশাপাশি হচ্ছে ইসিএ করার জন্য কি প্রবলেম আপনি ফেস করতে পারেন, সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন। পাশাপাশি হচ্ছে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য আমরা ধারাবাহিক কিছু প্ল্যান, যে একটা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন সেটা হোক সাসকাচুয়ানা, হোক নোভা স্কোশিয়া, হোক এক্সপ্রেস এন্ট্রি, যেটাই হোক না কেন, এই ইমিগ্রেশন প্রোগ্রামে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে প্রিলিমিনারি, এবং পরবর্তীতে ওয়ান বাই ওয়ান এগুলোর এন্ড রেজাল্ট আসা পর্যন্ত যেই কাজগুলো আপনাকে করতে হবে আমরা চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবগুলো স্টেপ ডেসক্রাইব করার জন্য, so that you can take a right decision for your immigration journey. এখানে আপনারা যদি আমাদের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে দেখবেন যে কি এমসিসি থেকে ইসিএ করানো বা ডক্টররা যারা ইসিএ করাচ্ছেন তাদের এমসিসি থেকে ইসিএ করানোর জন্য যেই স্টেপগুলো আছে সেখানে ডেসক্রাইব করা আছে। পাশাপাশি হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্যানাডা ইমিগ্রেশন প্রিপারেশন প্রোগ্রাম, এইটা এখানে ডেসক্রাইব করা আছে। এভাবে আমাদের প্লেলিস্টগুলো সাজানো হচ্ছে গ্র্যাজুয়ালি। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখনই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন এখানে সাবস্ক্রাইব বাটন নামে একটা বাটন থাকবে, লাল বাটন, আপনি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে যাবে। এর ফলে পরবর্তী সময়ে যখনই আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এতে করে আপনি যেমন উপকৃত হবেন, পাশাপাশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ হয়তো উপকৃত হতে পারে। কারণ আমরা চেষ্টা করছি যেই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য দরকার, আপনার ইমিগ্রেশন প্রসেসের জন্য দরকার, এবং রাইট ইনফরমেশনগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। সো প্রথমত যে বিষয়টা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাউ টু টেক কুইক এলিজিবিলিটি টেস্ট, কিভাবে একটা কুইক এলিজিবিলিটি টেস্ট নিতে পারেন ফর এসআইএনপি প্রোগ্রাম, এসআইএনপি প্রোগ্রামের জন্য এলিজিবিলিটি টেস্ট নিতে পারেন। এটা খুবই সিম্পল, খুবই সহজ একটা বিষয়।
আপনি সাপোজ যদি এভাবে চিন্তা করেন যে আপনি একটা শার্ট কিনবেন, আপনার পকেটে আছে 100 টাকা, 100 টাকা বা 1000 টাকার একটা নোট আপনার পকেটে আছে। সো আপনি একটা শার্ট কিনতে গেলেন, শার্ট কিনতে গিয়ে যদি দেখেন যে শার্টের দাম 1050 টাকা, তবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই শার্টটা আসলে আমার জন্য না, বা এই শার্টটা আমি ক্রয় করার অ্যাবিলিটি রাখি না। আর যদি আপনি গিয়ে দেখেন যে এই শার্টটার দাম 800 টাকা বা 800 টাকা, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এই শার্টটা ক্রয় করার জন্য এবল। তো জাস্ট এইরকম একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে একটা শার্ট পারচেস করার জন্য বা একটা টি শার্ট পারচেস করার জন্য আপনি যেভাবে ডিসিশন নেবেন অ্যাজ ইট ইজ, কানাডা ইমিগ্রেশনের যে SINP প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামে আপনি অ্যাজ ইট ইজ ডিসিশন মেক করবেন যে আপনার জন্য কি এটা সুইটেবল হবে না সুইটেবল হবে না। সো প্রথমে আমরা একটু রোড ম্যাপটা দেখে নিচ্ছি যে কীভাবে আমরা আমাদের পরিকল্পনাটা সাজাতে পারি। সেটা হচ্ছে হাউ টু টেক কুইক এলিজিবিলিটি টেস্ট ফর কানাডা ইমিগ্রেশন অর SINP প্রোগ্রাম। আমরা যদি এখানে বলি স্পেশালি SINP প্রোগ্রাম, ওকে। সো আমরা এখানে যদি একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে বিষয়টা আসে, এটা একটা রোড ম্যাপ বলতে পারি আমরা। সো গো টু এক্সক্লুড লিস্ট, ফার্স্টেই আপনাকে খুঁজতে হবে এক্সক্লুড লিস্ট, কারণ কানাডা ইমিগ্রেশনের যে SINP প্রোগ্রামটা আছে সেখানে দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে ইনক্লুড লিস্ট আর একটা হচ্ছে এক্সক্লুড লিস্ট। যেটা ইনক্লুড লিস্ট আছে সেটাকে বলা হয় ডিমান্ড লিস্ট, মানে এই ধরনের প্রফেশন কানাডা ইমিগ্রেশনের বা SINP প্রোগ্রামের জন্য ডিমান্ড আছে। আর যেটা এক্সক্লুড লিস্ট আছে সেই লোকগুলোর বা সেই প্রফেশনাল লোকগুলোর SINP প্রোগ্রামে ডিমান্ড নেই, হয়তো ভবিষ্যতে এটা ক্রিয়েট হতে পারে, বাট আপাতত নেই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে হচ্ছে গো টু এক্সক্লুড লিস্ট। ওকে, আমরা এক্সক্লুড লিস্টে চলে যাই। আমরা একদম সহজভাবে এখানে লিখব SINP এক্সক্লুড অকুপেশন লিস্ট, লিখে সার্চ করলাম, চলে আসলো। প্রথমটাই আমরা সিলেক্ট করলাম, অকুপেশন ইন ডিমান্ড এক্সপ্রেস এন্ড অকুপেশন। যেই স্ক্রিনটা ওপেন হবে সেই স্ক্রিনটার একদম নিচে যদি আমরা যাই, তবে আমরা একটা জিনিস দেখতে পারবো, এই যে এখানে লেখা আছে SINP এক্সক্লুডেড অকুপেশন লিস্ট। ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড এক্সক্লুডেড অকুপেশন লিস্ট। তো এর মধ্যে বলে রাখা ভালো যে আসলে যেই এক্সক্লুড অকুপেশন লিস্টটা এখানে আসবে, সেই এক্সক্লুড অকুপেশন লিস্টের ডিমান্ড এখানে একটু পড়লে দেখবেন যে এই এক্সক্লুড অকুপেশন লিস্টের ডিমান্ডটা এখন বর্তমানে নেই। সো যারা এই লিস্টের আওতায় আছেন তাদের জন্য আসলে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে চিন্তা করে নেওয়াটা ভালো। যেমন ধরেন আমি যদি একটু বলার চেষ্টা করি, এটাকে বলা হয় NOC নব বা ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন। আর অকুপেশন টাইটেল, যেই টাইটেলের আন্ডারে আপনার অকুপেশনটা পড়ে, যেমন এখানে আছে 0011, এটা হচ্ছে লেজিসলেটর। দেন হচ্ছে আমরা যদি আরও কিছু দেখার চেষ্টা করি, এখানে আছে যেমন 1111, 4টা 1, ফাইন্যান্সিয়াল অডিটর্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, এটা আসলে এখন ইন ডিমান্ড লিস্টে নেই। দেন হচ্ছে আমরা যদি আরও একটু চিন্তা করি নিচের দিকে, এখানে যদি দেখি 3113 ডেন্টিস্ট, এটা ডিমান্ড লিস্টে নেই। দেন এই যে ফার্মাসিস্ট, এটা ডিমান্ড লিস্টে এখন বর্তমানে নেই। জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান যেটা আছে সেটা এখন বর্তমানে ডিমান্ড লিস্টে নেই। দেন হচ্ছে এখানে জাজেস, যেখানে ডিমান্ড লিস্টে নেই। ফায়ার ফাইটার্স, এখানে SINP ডিমান্ড লিস্টে নেই। এভাবে আপনি আপনার
যেই প্রফেশনে আছেন বা যেই টাইটেলের আন্ডারে আপনি জব করছেন, আপনার প্রফেশনটা ফার্স্ট অফ অল এখান থেকে চয়েস করে নেবেন যে আপনি কোন ডিমান্ড লিস্টের আন্ডারে আছেন। যদি দেখা যায় যে আপনার যে ডিমান্ড লিস্ট বা আপনার যে নক আছে বা আপনার যে এনওসি আছে সেটা এক্সক্লুড লিস্টে আছে, তবে আমি বলবো যে আপনাকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আপনাকে আগাতে হবে যে আপনি যে ইউআইটা সাবমিট করবেন ইউআইটা আদৌ সাকসেসফুল হবে কি না। তবে এই অকুপেশন লিস্টটা বা এই ডিমান্ড লিস্টটা মোটামুটি কিছু কিছু সময় আমি দেখেছি যে চেঞ্জ হয়, যেমন এটা এক্সক্লুড লিস্টে ছিল, মাঝে মাঝে ইনক্লুড লিস্টে চলে আসে। তো সেক্ষেত্রে আপনার জন্য একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে যদি আপনি আপনার অকুপেশনটা দেখেন যে এটা এক্সক্লুড লিস্টে আছে। তো পরবর্তীতে আপনার প্রথম কাজ হচ্ছে এক্সক্লুড লিস্টটাতে আসা। অনেকেই যে কাজগুলো করে সেটা হচ্ছে প্রথমে পয়েন্ট অ্যাসেসমেন্ট করে, তারপরে হচ্ছে যদি দেখে যে পয়েন্ট চলে আসছে দেন তারা ফাইল ওপেন করে, পয়েন্ট না আসলে ফাইল ওপেন করে না। আসলে এটা একটা রং ডিসিশন, কারণ একটু পিছন থেকে আসতে হবে। পিছন থেকে যদি আপনি আপনার 1 বাই 1 স্টেপগুলো কাজ করে সামনের দিকে আসেন তাহলে আমার মনে হয় যে আপনি ইজিলি বুঝতে পারবেন। কারণ আমরা পয়েন্ট অ্যাসেসমেন্ট করার অনেক পরে এসে দেখি যে আপনার আইএলটিএস করার পরে ইসিএ করার পরে এসে দেখি যে আপনার যে প্রফেশনটা আছে সেই প্রফেশনটা ইনক্লুড লিস্টে আছে না এক্সক্লুড লিস্টে আছে। সো আমার মনে হয় যে আগে তিতা পরে মিঠা এরকম একটা ব্যাপার হওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি প্রথমতই আগে এক্সক্লুড লিস্টটা দেখে নেবেন যে আপনার ডিমান্ড অকুপেশন যেটা আছে এনওসিটা আছে সেটা কি এক্সক্লুড লিস্টে আছে কি না। যদি এক্সক্লুড লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তীতে আমরা আমাদের সেই রোডম্যাপে চলে যাই। যদি সেটা এক্সক্লুড লিস্টে আছে তবে তো আপনি সতর্ক হয়েই গেলেন, আর যদি ইনক্লুড লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে গো টু পয়েন্ট ক্যালকুলেশন পেজ, ক্যালকুলেট ইয়োর পয়েন্টস। আচ্ছা, এরপরে যেটা আসবেন আপনি আপনার পয়েন্ট ক্যালকুলেশন পেজে চলে যাবেন। লিখলাম SINPPOINT ক্যালকুলেশন, ওকে, পয়েন্ট ক্যালকুলেশন, এটা সার্চ করলে চলে আসে। সো এটা খুব ইজি একটা প্রসেস। এরপরে যারা এক্সপার্ট আছেন তারা হয়তো আরও চিন্তা করতে পারেন, ইনডেপথে অনেক ব্যাপার আছে, জব ডেসক্রিপশন ম্যাচ করানো, তারপরে হচ্ছে আপনার এনওসি ম্যাচ করানো, সব কিছু আছে। বাট প্রিলিমিনারি আপনি একদম কিছুই জানেন না, সাপোজ ধরি আমি কিছুই জানি না, সেক্ষেত্রে আমি কিভাবে ডিসিশন নিব যে আমি এটার জন্য প্রসিড করব না করব না। ওকে, সো আমার এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট ইসিএ রিপোর্ট যদি আমার মাস্টার্স ইকুইভ্যালেন্ট আছে তবে আমার আসে 23। আমি এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেই সো দ্যাট আমার জন্য একটু ক্যালকুলেট করতে সুবিধা হবে, অথবা একটা নোট বুক যদি আমি এখানে করে নেই। সাপোজ আমি আমার ইসিএ করলাম, ইসিএ করার পরে দেখা গেল যে আমার ইসিএতে মাস্টার্স এসছে 23 প্লাস, আর যাদের ব্যাচেলর আসবে তারা 20 পাবেন। এরপর হচ্ছে যাদের ট্রেড প্রোগ্রাম আছে, যারা ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য 20। হ্যাঁ, এভাবে করে আপনি ক্যালকুলেট করবেন। পাশাপাশি হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি 5 বছর হয়, 5 বছর হলে আপনি পাবেন 10, আর পরবর্তীতে 6 বছর থেকে 10 বছরের মধ্যে যদি আরও 5 বছর থাকে, মানে আপনার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি 10 বছর থাকে তবে আপনি পাবেন 15। যদি আপনার 9 বছর থাকে তবে আপনি পাবেন 14। আপনার যদি সাপোজ ধরেন 6 বছর আছে তাহলে 5 বছর আর 1 বছর 6 বছর, 1 বছরের জন্য কোনো পয়েন্ট পাচ্ছেন না, সো দ্যাট আপনাকে 10 নিয়েই স্যাটিসফাইড থাকতে হবে। যদি আপনার পয়েন্ট আসে 8 আসে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 8 আসে 8 বছরের, তবে আপনাকে 5-এর সাথে 3 যোগ করতে হবে। এভাবে করে আপনি, সো আমি ধরে নিচ্ছি যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে 10 ইয়ার্স, সেক্ষেত্রে এখানে 15 আসবে, প্লাস আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যাদের সিএলবি কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, এটা আপনি আপনার সিআইসি ওয়েবসাইট থেকেও দেখতে পারেন অথবা আইডিপির ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। সাপোজ আমি যদি ধরি যে আমার সিএলবি 8 এসছে, লাইক সিএলবি 8 মিনস রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, এই 4টা মডিউলে 6.5 করে এবং লিসেনিংয়ে 7.5 এসছে, তবে আমি ধরতে পারি আমার 20 পয়েন্ট, বা এর চাইতে যদি প্রত্যেকটা মডিউলে 6 করে আসে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং প্রত্যেকটা মডিউলে 6 করে আসে, সো দ্যাট আমার এখানে 18 ধরা যেতে পারে বা 18 ধরা যেতে পারে।
তো আমি চিন্তা করলাম যে ওকে, আমার চিন্তা বলতে কি আসলে যেটা এক্স্যাক্ট রেজাল্ট আসবে সেটাই, যাতে আমি যদি আমার রেজাল্ট CLB 8 আসে তবে এখানে আমি 20 পয়েন্ট ক্যালকুলেট করতে পারবো। 20 পয়েন্ট ক্যালকুলেট করলাম। নাও কাম টু দ্য ফ্যাক্টরস এইজে যদি আমার এইজ এখন বর্তমান যদি আমি চিন্তা করি, তবে এই স্লটে আমি আছি 22 থেকে 34 পর্যন্ত, তবে আমি হাইস্ট পয়েন্ট 12 পাবো। কিন্তু কেউ যদি 35 হয়ে যায় তবে সে পাবে 10। তো আমি যেহেতু এই স্লটে আছি, আমি এখানে 12 ক্যালকুলেট করলাম। এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি আদার্স ফ্যাক্টরগুলোতে। যদি আমার জব অফার থাকে তবে 20, অনেকেরই দেখা যায় জব অফার থাকে না। এরপরে যদি আমার কোনো রিলেটিভ থাকে, সাসকাচুয়ানাতে আমার কোনো রিলেটিভ আছে, সেই রিলেটিভ একদম বাবা মা থেকে শুরু করে কাজিন পর্যন্ত অ্যাকসেপ্টেবল। সো এর মধ্যে যদি কোনো আমার রিলেটিভ থাকে, হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি এই প্রোগ্রামের জন্য 20 পয়েন্ট পাবো। ধরে নিচ্ছি আমার এখন বর্তমানে রিলেটিভ আছে, সেক্ষেত্রে আমার 20 পয়েন্ট যোগ হয়ে গেল। আমার এখন টোটাল পয়েন্ট যদি আমি ক্যালকুলেট করি তবে আমার টোটাল পয়েন্ট আসবে পয়েন্ট ক্যালকুলেশনের ব্যাপারে আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা সরাসরি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনার কোয়েরিগুলো সলভ করার চেষ্টা করব। সো এখন যদি আমি দেখি যে আমার টোটাল পয়েন্ট আসছে 90, যেটা আমার জন্য খুব গুড এনাফ স্কোর। আমি খুব ইজিলি কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, মানে SINP প্রোগ্রামের জন্য। এবার আসি, যদি আমার রিলেটিভ না থাকে সেক্ষেত্রে আমার পয়েন্ট আসবে এখান থেকে 70। ওকে, এটাও একটা গুড স্কোর, যেহেতু SINP প্রোগ্রামের জন্য সিলেকশন পয়েন্ট হচ্ছে আপনার 60 পয়েন্ট হচ্ছে সিলেকশন স্কোর। তো এখানে যদি আমার পয়েন্ট 70 আসে, রিয়েলি গুড স্কোর। আর যদি আমি এখন চিন্তা করি যে না, আমার ব্যাচেলর কমপ্লিট করা আছে 20, আমার এক্সপিরিয়েন্স আছে হচ্ছে 5 বছরের 10, আমার IELTS আছে হচ্ছে CLB 8, তার মানে 18, আমার বয়স আমি একটু কমিয়ে দিলাম 35+, সেক্ষেত্রে আমার পয়েন্ট যদি এরকম আসে যে 20 + 10 + 18 + 10, তবে 58। এখানে আমার পয়েন্ট আসতেছে হচ্ছে 58, কিন্তু কাট অফ স্কোর বা সিলেকশন স্কোর হয় হচ্ছে আপনার 60-তে। তার মানে আমি এলিজিবল না এই প্রোগ্রামের জন্য। দেখেন, আমার প্রথম পয়েন্ট এসেছিল, আমি একটু এটাকে সর্ট আউট করি। প্রথম পয়েন্ট এসেছিল 70। এই 70 পয়েন্ট যদি আমি পাই, আমি খুব ভালো অবস্থানে আছি কানাডা SINP প্রোগ্রামের জন্য, কারণ সিলেকশন পয়েন্ট হচ্ছে 60-তে। 60 যদি পান সেক্ষেত্রে আপনি এলিজিবল, অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আমার পয়েন্ট আসে 58, তবে আমি ডেফিনেটলি এই প্রোগ্রামের জন্য এলিজিবল না এবং এই প্রোগ্রামের পিছনে আমি হাঁটবো না। ওকে, যদি দেখা যায় যে আমার রিলেটিভ আছে, এখানে আরও 20 পয়েন্ট যোগ হয়ে গেছে, তবে সেক্ষেত্রে আমার পয়েন্ট আসছে 78, গুড স্কোর। মানে 60+, আপনার পয়েন্ট যদি 60+ থাকে তবেই আপনি এলিজিবল, অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এর নিচে যদি থাকে সেক্ষেত্রে আপনি এলিজিবল না, অ্যাপ্লাই করতে পারবেন না। সোজা কথায় বোঝানোর চেষ্টা করলাম। ওকে, নাও আমাদের যদি আপনি এলিজিবল হন, পয়েন্ট ক্যালকুলেশন করে দেখা যায় যে ইফ ইউ মিট এলিজিবিলিটি পয়েন্টস, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফার্দার EOI সাবমিট করার জন্য প্রসিড করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার IELTS স্কোর ভালো এসছে, আপনার ECA রিপোর্ট মাস্টার্সে এসছে, সেক্ষেত্রে আপনার জন্য পথ চলাটা খুব ইজি হয়ে যাবে। আর যদি দেখেন যে ECA স্কোর এবং IELTS স্কোরের একটা সামঞ্জস্যতা নেই, সেক্ষেত্রে আমার মনে হয় আগে পয়েন্টের ক্যালকুলেশন করে বা একটা রাইট ডিসিশন নেওয়ার আগে সব দিক বিবেচনা করে তারপর আপনাদের জন্য আগানোটা বেস্ট হবে। ওকে,
যদি আপনারা এটা মিট না করেন, সাপোজ যদি কেউ এটা ইফ ইউ ডোন্ট মিট এটাকে বলা এলিজিবিলিটি পয়েন্ট, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি আপনার এই যে প্রোগ্রামের অ্যাপ্লাই করার যে ডিসিশনটা নিয়েছিলেন সেই ডিসিশনটাকে হোল্ড করতে হবে, বা কোন জায়গায় ডেফিসিট আছে বা কোন জায়গাতে আপনাকে কাজ করার অপশন আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অল দ্য প্রসপেক্টস। যদি আপনি আপনার প্রসপেক্টগুলো ফাইন্ড আউট করতে পারেন, আই হোপ ইউর সাকসেস উইল বি knock your door. ওকে, দেন হচ্ছে আমরা এই পয়েন্টটা বুঝে গেলাম। এরপরে হচ্ছে যদি আমার পয়েন্টও চলে আসলো, আমার সব কিছু ওকে, এনওসিতেও আমার আছে ডিমান্ড লিস্টে, দেন আমি করব কি, গো টু লাস্ট 10 to 20 ড্র। আমি লাস্ট 10 to 20 ড্রতে আমি চলে যাব, ড্রগুলো দেখবো যে আসলে আমার এনওসিগুলো ছিল কিনা লাস্ট 20 ড্র বা 10 ড্রতে। ওকে, এখন এখানে লিখবো SINP DRAW ড্র 2021। ওকে, এখানে গিয়ে দেখলাম এই যে এখানে পাবো আমরা SINP ড্রগুলো। দেন এখানে যদি আমরা EOI সিলেকশন রেজাল্টস, এখানে গেলে আমরা একটা PDF পাবো, পিডিএফটা ডাউনলোড করে নিব। সো এইটা কেন ডাউনলোড করছি, এটা আসলে ডাউনলোড করছি যে আমি যে এনওসির আন্ডারে অ্যাপ্লাই করছি সেই এনওসিটা আদৌ লাস্ট 10 to 20 ড্রতে এসেছিল কিনা। সো এইটা একটু ফাইন্ড আউট করে দেখব। যদি দেখা যায় যে লাস্ট 10 to 20 ড্রতে আসে, তবে আমার সম্ভাবনা খুবই ভালো, আশা করা যায় যে নেক্সট ড্রতে চলেই আসতে পারে। তো এরকম একটা ব্যাপার। আমি এটাকে যদি আমি একটা এনওসি ফাইন্ড আউট করি যে এনওসি ফর অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি যদি এখানে এটাকে ফাইন্ড আউট করি, দেখি 1241 আমার দেখতে হবে যে এটা লাস্ট 10 to 20 ড্রতে এটা এসেছিল কিনা। ওকে, ফাইন 1241 নেক্সট আমি একটু ফাইন্ড আউট করি। গ্রেট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লাস্ট আমি একদম প্রথম ইয়েতে পেলাম, যেটা জুলাইয়ের 21 তারিখে হয়েছে, অকুপেশন ইন ডিমান্ড লিস্ট। সো এখানে আমরা যদি দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরিটা একদম পারফেক্টলি এখানে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যদি কেউ থাকেন, আমরা তাহলে তাকে অবশ্যই সাজেস্ট করব, ইউ ক্যান গো ফর submit your express entry profile or SINP profile actually UI। আর আলহামদুলিল্লাহ ভেরি সুন আমরা একজন ক্লায়েন্টের সাকসেসফুল সাবমিশন করব আশা রাখি, কারণ উনি একটা ফার্মের মাধ্যমে এর আগে অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করে আসলে এনওসি রাইট চয়েস করতে পারেননি, এর জন্য তার রিজেকশন এসছে। সো সামহাও আল্লাহর অশেষ মেহরবানিতে হয়তো তাকে আমরা পেয়েছি, বা তিনি আমাদের সন্ধান ফ্লাই উইথ সাকিকের সন্ধান পেয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো আমাদের সাথে মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, হয়তো হোপফুলি আমরা ভেরি সুন এই ইউআইটা সাবমিট করে, কারণ এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক 2বার রিজেকশন লেটার পাওয়ার পরেও আমরা SINP প্রোগ্রামে সাকসেসফুলি তার নমিনেশন লেটার পর্যন্ত নিয়ে এসেছি। IRCC সাবমিশন হয়ে গেছে, এখন হোল্ড অবস্থায় আছে ডিসিশন মেকিং প্রসেস, লাইক সে হচ্ছে ARO, যেটা হচ্ছে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট, এই ইয়েটা পাবে, এটার অপেক্ষায় আছে। সো আশা করি হোপফুলি আমাদের এই ফাইলটা সাকসেসফুল হয়ে যাবে, এবং আমাদের ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের সাকসেস স্টোরিগুলো শেয়ার করতে পারবো। এখন পর্যন্ত আমাদের মোটামুটি 51টা সাকসেস আছে, 3টা সাকসেস এখনও হোল্ডে আছে, যারা কানাডার ইমিগ্রেশন অথরিটি কোভিডের কারণে একটু স্লো করে রেখেছে। সো তারা ডিসিশন মেক করলেই হয়তো বা আমাদের এই সাকসেসগুলো আমাদের যেই স্বর্ণালী ডায়েরি আছে সেখানে যোগ হয়ে যাবে। আপনাদের দোয়া, আপনাদের শুভকামনা ইনশাল্লাহ পারে আমাদেরকে সাকসেস দিতে, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো পরবর্তী কথা যেটা চলে যাচ্ছি, আমরা মনে হয় বুঝতে পেরেছি, একটু আবার সামারি করি। প্রথমে আমরা
আমাদের এক্সক্লুড লিস্টে যাব। এক্সক্লুড লিস্টে গিয়ে দেখব আমাদের এনওসিগুলো আছে কিনা, যদি থাকে তবে আমি একটা রিস্কি পজিশনে আছি। সেকেন্ড হচ্ছে আমি আমার একটা পয়েন্ট ক্যালকুলেশন করব। পয়েন্ট ক্যালকুলেশন করার পরে যদি দেখা যায় যে আমার পয়েন্টটা ওকে পাস স্কোর ক্রস করে গেছে, দেন আই উইল গো ফর ইউআই সাবমিশন। আমি যদি দেখি যে আমার পয়েন্টটা লেস দেন 60, সো দ্যাট আই হ্যাভ টু থিঙ্ক এগেইন অ্যান্ড এগেইন, অ্যান্ড আমাকে অবশ্যই রিথিঙ্ক করতে হবে ইউআই সাবমিশনের আগে। সো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সো ইনফরমেটিভ ভিডিও, আপনাদের ডিসিশন মেকিং অনেক বেশি হেল্প হবে। এরপরে যে প্রসেসটা আছে এটা হচ্ছে আপনার ওকে, আমরা লাস্ট 10 to 20 ড্রতে দেখলাম যে হ্যাঁ আমাদের এনওসিটা একদম ক্লোজ ড্রগুলোতেই আছে। দেন আমি কি করব, আমি চয়েস ইওর বেস্ট এনওসি, এই জায়গাটাতে অনেক বেশি কাজ করতে হবে। কোন এনওসিটা আমার সাথে বা কোন ডেজিগনেশনটা আমার সাথে পারফেক্টলি মিলে যায়, আমার প্রথমে তো দেখতে হবে যে এনওসিটা আমি চয়েস করছি সেই এনওসিটা, যেমন আমি একটু এনওসিতে যাই, গেলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে এনওসি চয়েস করি। আমরা এনওসি চয়েস করার আগে আমাদেরকে চিন্তা করতে হয় কয়েকটা ফ্যাক্টর, যে প্রথম হচ্ছে আপনার ডেজিগনেশন, আপনার জব রেসপন্সিবিলিটি, আপনার যে এডুকেশনগুলো প্রয়োজন হয় বা রিকোয়ার্ড এডুকেশনগুলো প্রয়োজন হয় সেটা। যেমন এখানে হচ্ছে ডেজিগনেশন দেওয়া আছে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের যে ডেজিগনেশনগুলো হয় সেই ডেজিগনেশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আপনি অল এক্সাম্পলসে ক্লিক করলে আপনি সবগুলো এক্সাম্পল দেখতে পারবেন কোন কোন ডেজিগনেশন। এখানে গেলে দেখবেন হচ্ছে মেইন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আপনাকে এটার সাথে মিল রেখে আপনার মেইন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো সাজাতে হবে। এবং ফাইনালি আপনি এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টে গিয়ে দেখবেন যে আপনার যে এডুকেশনটা আছে সেই এডুকেশনটা আপনার এনওসির সাথে ম্যাচ করে কিনা। সাপোজ আপনি পড়াশোনা করেছেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অথবা আপনি পড়াশোনা করেছেন ধরেন সাপোজ ইসলামিক হিস্ট্রি, এখন আপনি কি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন? সো সেক্ষেত্রে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে গেলে একটু যদি খেয়াল করে দেখেন, কমপ্লিশন অফ সেকেন্ডারি স্কুল ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড। প্রথম কথাই হচ্ছে আপনার সেকেন্ডারি স্কুল রিকোয়ার্ড, মানে আপনার মোটামুটি এইচএসসি কমপ্লিট থাকতে হবে। এরপরে বলতে হচ্ছে 1 or 2 years কলেজ অর আদার প্রোগ্রাম। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের উপরে আপনার আদার্স কোনো প্রোগ্রাম থাকতে হবে। এরপরে যেই ক্লজটা আছে, আপনার যদি কোনো প্রিভিয়াস ক্লারিক্যাল জব এক্সপিরিয়েন্স থাকে, অনেকে হয়তো চিন্তা করেন যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার, সেক্ষেত্রে আমার ক্লারিক্যাল জব কেন বলা হয়েছে? আসলে আমাদের যে এই ক্যাটাগরিটায় আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে স্কিল লেভেল সিতে। স্কিল লেভেল সিতে যে আমাদের যেই প্রফেশনগুলোই আছে সেগুলোই ক্লারিক্যাল জব। স্কিল লেভেল 0 এটাতে থাকে হচ্ছে আপনার সকল এইখানে সকল ম্যানেজাররা থাকে। স্কিল লেভেল এতে থাকে হচ্ছে ডক্টর এবং আর্কিটেক্ট। স্কিল লেভেল বিতে আমাদের স্কিল লেভেল বি হচ্ছে আমাদের ক্লারিক্যাল জব, এবং স্কিল লেভেল সিতে আসে হচ্ছে আপনার টেকনিক্যাল জবগুলো। তো এই কারণে এখানে বলা হয়েছে যে কোনো প্রিভিয়াস ক্লারিক্যাল জবের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাই জানতে চেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পরবর্তী যে ধাপটা আছে, সাবমিট ইউর ইউআই। দেন হচ্ছে আপনি যদি সব কিছু দেখেন ঠিক আছে, আপনার আইএলটিএস স্কোর ঠিক আছে, পয়েন্ট ক্যালকুলেশনে আপনার অ্যারাউন্ড 70+ চলে এসছে বা 60+ চলে এসছে, হ্যাঁ এটা না, আপনার 60+ চলে এসছে, সেক্ষেত্রে আপনি ইউআই সাবমিশন এবং আপনার ডিমান্ড লিস্টে আপনার এনওসি আছে, তখন আপনি ইউআই সাবমিশনের জন্য প্রস্তুতি নেবেন। আর ইউআই সাবমিশনের জন্য এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে ইউআই সাবমিট করবেন। এরপরে 1 by 1 ইউআই সাবমিট করবেন। ইউআই অ্যাকসেপ্ট হবে। ইউআই অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনাকে আইটিএ দিবে। আইটিএ হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। ইনভাইটেশন টু অ্যাপ্লাই পাওয়ার পরে আপনি পাবেন হচ্ছে নমিনেশন পাওয়ার পরে আইআরসিসি সাবমিশন। এরপরে একটা লং জার্নি আপনাকে ফেস করতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আসলে একটু ভিডিওটা অনেক বড় বা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করেছি আমি আমার নলেজ থেকে বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ একটা এলিজিবিলিটি টেস্ট নেওয়া খুবই সহজ, কিন্তু রাইট
প্রপার ওয়েতে যদি আপনি এটা নিতে পারেন, সো ইয়োর সাকসেস উইল বি ভেরি ক্লিয়ার, আপনার পথটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যদি এটা পারফেক্টলি না নিতে পারেন বা কোনো এজেন্সির ইয়েতে পড়েন, তবে আপনাকে হয়তোবা এটার জন্য আপনার এটাকে বলা হয় যে আপনাকে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। সো আমরা চেষ্টা করছি যে আমাদের ফ্লাই উইথ সাকিকের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বেস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আসলে কোনো মার্কেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা পছন্দ করি না, বিশেষ করে আমি সাকিক কখনোই কোনো মার্কেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা পছন্দ করি না। সবচেয়ে সময় চেষ্টা করি যে এক্স্যাক্টলি আপনার যেই ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এখানে আমাদের প্রায় এখন পর্যন্ত 21 ভিডিও আছে, আপনারা এগুলো দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে আরও কিছু ভিডিও আপলোড করা হচ্ছে, সেটা দেখতে পারেন। তার আগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন বা আপনারা যখনই আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন বা আমাদের ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেন বা আমাদের সাথে আপনি কানেক্টেড হন, তখন আমাদের উৎসাহ বাড়ে আপনাদের জন্য ভালো কিছু করার জন্য বা ভালো কিছু শেয়ার করার জন্য। আসলে আমরা উৎসাহিত হই। এটা আপনি যখনই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তখনই আমি আমার নিজের মধ্যে একটা ইন্সপিরেশন পাই যে কেউ না কেউ হয়তো বা আমার ইনফরমেশনে উপকৃত হচ্ছে এবং কেউ না কেউ হয়তো আমার ইনফরমেশনগুলো জানতে চাচ্ছে। হয়তো আমার ইনফরমেশনের মাধ্যমে সে তার প্রপার এবং নেসেসারি যেই ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনটা পাচ্ছে। সবার জন্য শুভকামনা, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই মহামারী করোনার মধ্যে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে সকল প্রকারের বালা মুসিবত থেকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন। এই শুভকামনা করে বিদায় নিচ্ছি সবার কাছে। আমাদের ফেসবুকের লাইক অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলে ফলো করবেন। আর একটা বিষয়, সেটা হয়তো আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ফ্লাই উইথ সাকিক। এখানে গেলে আমাদের অ্যাড্রেস সহ আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমরা কি সার্ভিস প্রোভাইড করি সার্ভিসগুলো এখানে দেওয়া আছে। সো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের কোনো ইনফরমেশন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনারা চাচ্ছেন যে আরও একটু সুন্দর হলে ভালো হতো, আপনাদের রিকমেন্ডেশন আমাদেরকে আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে জানাবেন। সবাই জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।